আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আজকে আমরা যেটা পড়বো আমাদের লাস্ট ক্লাসে, মানে গতদিন আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রাসের ওই যে সর্বাধিক উচ্চতা দিয়ে আমরা এন্ড করছিলাম। দেন আজকে আমরা আনুভূমিক পাল্লা দিয়ে হচ্ছে স্টার্ট করব। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে হচ্ছে আমাকে জানাই দিও, আর সব কিছু ঠিকঠাক মতো দেখতেছো কিনা। আমাকে মনে হয় একটু অন্ধকার দেখা যাচ্ছে, সমস্যা না। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও, আর আমরা আমাদের আজকে লেকচার শুরু করে ফেলবো। আজকে আমরা এই যে চ্যাপ্টারটা পড়তেছিলাম সমতলে বস্তু কণার গতি অধ্যায় 9.3, সেটার হচ্ছে আমরা একটা কাজ করব, বেসিক যতটুকু ছিল এটা কমপ্লিট করে ফেলবো সবগুলো। দেন আজকে আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করার জন্য স্টার্ট করতে পারবো। ওকে, আচ্ছা, সবকিছু ক্লিয়ার। আচ্ছা, তো আমরা যদি দেখি এখানের মধ্যে আমরা কি কি পড়তেছিলাম লাস্ট ডে, আমরা এর আগের ক্লাসগুলোতে কি কি পড়ে আসছি। আমরা প্রথমে দেখছিলাম যে আমরা 9.1-এ যে ফর্মুলাগুলো পড়ে আসছি, যেমন ধরো আমাদের ওই যে সরলরেখা বরাবর যে গতিগুলো ছিল, তারপর উলম্ব দিকে যে গতিগুলো ছিল সেটা সম্পর্কে আমরা দেখছিলাম। তারপর আমরা যেটা দেখে আসছি উপাংশের একটা কনসেপ্ট বুঝছিলাম। দেন উপাংশটা কিভাবে আমরা প্রাসের এই যে দ্বিমাত্রিক গতিটাকে অ্যানালাইসিস করতে ইউজ করতেছি, এই জিনিসটা আমরা সম্পর্কে দেখছিলাম। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা টপিক পড়ছিলাম, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা বস্তু কণার অবস্থান ও বেগ কিভাবে বের করতে হয়। আমি লাস্টে হচ্ছে পুরোটা একটা কি কি পড়ছে একটা ফর্মুলা লিখে দিব একটা চার্ট আকারে। তারপরে আরেকটা জিনিস আমরা পড়ে আসি, সেটা হচ্ছে ওই যে কি কি পড়ছে, একটা সর্বাধিক উচ্চতা কতটুকু পর্যন্ত ম্যাক্সিমাম উঠতে পারবে, ওই উচ্চতায় উঠতে সময় মানে উত্থানকাল এবং পতনকাল, এবং আরেকটা টার্ম পড়ছিলাম এটার সাথে বিচরণকাল, সেটা আমরা দেখে আসছি। এটার পরে আমরা আরেকটা টার্মস পড়ছিলাম, সেটা হচ্ছে একটা প্রমাণ। এটা আমরা যখন পড়বো তখন দেখবো যে নোটের মধ্যে টাইপ 1-এ একটা প্রমাণ হিসাবে আছে, বাট এটা থিওরিতে বোঝাটা দরকার। এটা ছিল প্রমাণটা এমন টাইপের, একটা উলম্ব তলে এরকম আসে যে দেখাও যে উলম্ব তলে প্রক্ষিপ্ত বস্তু কণার গতিপথ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত। বোর্ডে এটা না আসলেও এটা কলেজ পরীক্ষার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রমাণ, কলেজ পরীক্ষাতে এটা প্রায় দেয়। ঠিক আছে, ওইখান থেকে একটা সূত্র দেখছিলাম, আমরা যদি আনুভূমিক সরণ জানি উলম্ব সরণটা কিভাবে বের করতে পারবো। তো এটার পরে আমাদের আজকে থেকে পড়ার কথা ছিল আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লার মধ্যে আমরা তিনটা টার্ম পড়বো। কি কি পড়বো? একটা পড়বো হচ্ছে আনুভূমিক পাল্লা সম্পর্কে জানবো, একটা হচ্ছে আনুভূমিক পাল্লার আমরা জানবো হচ্ছে যে টার্মসগুলো রাশিমালা যেভাবে তাকে প্রকাশ করা হয়, বা আনুভূমিক পাল্লার যে সূত্রটা সেটা জানবো। এরপর আমরা আরেকটা টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, মানে আনুভূমিক পাল্লাটা কখন সর্বোচ্চ হবে এই জিনিসটা। এরপর আমরা আরেকটা টার্ম দেখবো, সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা আর আনুভূমিক পাল্লার মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা। ওকে, তো আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করে ফেলি। তোমাদেরকে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেও আনুভূমিক পাল্লা। ওকে, আমরা তাহলে স্টার্ট করি। প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা। এটার কালিতে কি সমস্যা? আনুভূমিক পাল্লা, যেটার ইংরেজি যদি আমরা নামটা বলি পাল্লা। পাল্লা ইংরেজি কি? পাল্লা ইংরেজি হচ্ছে রেঞ্জ। অনেক জায়গায় দেখবা তোমরা সার্কিটেও পড়ে আসছো পাল্লা সম্পর্কে, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। এই যে পাল্লা বলতে সহজ কথায় যে জিনিসটা বুঝে সেটা হচ্ছে রেঞ্জ বুঝায়। ঠিক আছে, মানে কতটুকু। আনুভূমিক মানে হচ্ছে হরিজন্টাল। ঠিক আছে, তো এটা বলতে আমরা বুঝি হচ্ছে হরিজন্টাল রেঞ্জ। আচ্ছা, আমরা ইংরেজি টার্মটা তো বুঝলাম, এটাকে যদি আমরা একটা ফিগার আউট করার চেষ্টা করি আনুভূমিক পাল্লাটা আসলে কি। ঠিক আছে, ধরো আমরা এখান থেকে উলম্ব একটা ডিরেকশনে ড্র করলাম, এখানে হচ্ছে আমরা আনুভূমিক দিকে একটা ড্র করলাম। তো আমরা কি করব, এর আগের লেকচারগুলোতে যেমন পড়ে আসছি, একটা বস্তুকে আমরা ধরো ইউ বেগে এই পয়েন্ট থেকে হচ্ছে কি করলাম, আনুভূমিক এবং উলম্বের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলাম একটা বেগ নিয়ে। তাহলে তার গতিপথটা কেমন হবে? তার গতিপথটা হবে এই বরাবর, সে হচ্ছে একটা কার্ভ করে গিয়ে পড়বে। এটা একটু বাইরে চলে গেছে, এই বরাবর হচ্ছে সে একটা কার্ভ করে গিয়ে পড়বে। দ্যাট মিনস একটা ডিসিশন আমরা আসতে পারি, একটা প্রসঙ্গ সমতলে নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আনুভূমিক পাল্লা বলে। কিরকম? যেমন ধরো এটা হচ্ছে আমার নিক্ষেপণ বিন্দু, যেখান থেকে আমি নিক্ষেপ করলাম, এবং
পতন বিন্দু সে যেখানে পড়ছে এদের যে মধ্যবর্তী দূরত্বটা সেটাকে আমরা কি বলবো আনুভূমিক পাল্লা। এটাকে আরো ইজিলি সোজা বাংলায় যদি আমি বলি সেটা হচ্ছে এমন টাইপের হবে, আমি একটা বস্তুকে কোন একটা হাইট থেকে, এটা আমি ভূমি থেকে নিক্ষেপ করলাম, যে পয়েন্ট থেকে আমি নিক্ষেপ করব যখন আবার ওই পয়েন্টে ফিরে আসবে ওই সময় সে আনুভূমিক দিকে যতটুকু পর্যন্ত দূরত্ব ক্রস করছে সেটাই হচ্ছে তার কি আনুভূমিক পাল্লা। এটার সাথে আমরা যদি আরেকটা চিত্র ড্র করি তাহলে হচ্ছে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা হচ্ছে একটা বিল্ডিং, একটা বিল্ডিং এর, ধরো তোমার বিল্ডিং এর ছাদ থেকে কি করলা একটা বস্তুকে হচ্ছে একটা আনুভূমিকের সাথে একটা কোণে নিক্ষেপ করলা, ঠিক আছে। তো আমি ধরলাম যে এই কোণটাকে আমি এখানে আলফা দিয়ে ডিনোট করলাম, এখানে আমি এটাকে আলফা দিয়ে ডিনোট করলাম। তারপরে কি হলো, এখান থেকে যখন এটা একটু আনসার দিবা, এখান থেকে সেটা হচ্ছে কি একটা কার্ভ করে গিয়ে পড়বে। ধরো এটা হচ্ছে মাটি, একদম মাটিতে পড়বে, তুমি একটা বলকে ছাদের থেকে মারলা এভাবে হচ্ছে অ্যাঙ্গেল করে, তখন আমি ধরলাম সে হচ্ছে মাটিতে এসে পড়লো, ঠিক আছে, বা মাটির আগে যাই হোক। এখন আমি কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছি, তুমি আমাকে একটু কষ্ট করে জানাবা যে এই জিনিসটা আনুভূমিক পাল্লাটা কোথায় হবে। এটার নাম দিলাম ধরো হচ্ছে বি, এ পয়েন্টের নাম দিলাম হচ্ছে সি, এ পয়েন্টের নাম দিলাম হচ্ছে এ, তারপরে আর এ পয়েন্টের নাম দিলাম হচ্ছে ডি। তুমি আমাকে জানাবা যে এইখান থেকে আমরা সেকেন্ড যে চিত্র এটাকে আমরা বলি হচ্ছে ফিগার 1 আর এটাকে আমরা বললাম ধরো ফিগার 2। তো ফিগার 2 তে আমাকে এই জিনিসটা জানাবা যে আমি তোমাকে যে ইয়াটা জানাইলাম, ডেফিনেশনটা জানাইলাম, সেটার বেসিসে আমাকে বলবা যে এই দ্বিতীয় চিত্রে ফিগার 2 তে আমরা যদি বলি আনুভূমিক পাল্লা সেটা হচ্ছে কোন পয়েন্টটা বরাবর, এটার আমরা নাম দিয়ে দিলাম ধরো ও। সেটা কি ওডি বরাবর আনুভূমিক পাল্লা, ও এ বরাবর, ও সি বরাবর, নাকি হচ্ছে ও বি বরাবর, কোনটা আমাকে একটু জানাবা দ্রুত। আনুভূমিক পাল্লাটা কতটুকু হবে, ওডি, ও এ, নাকি হচ্ছে ও সি, নাকি ও বি, কোনটা? আচ্ছা হ্যাঁ, অনেকে জানাইছে হচ্ছে ও এ, অনেকে জানাইছে হচ্ছে ও বি। না, ও বি হবে না কেন আমি তোমাকে এই জিনিসটা বলি। ও বি হচ্ছে না এই কারণে, আমি বলছিলাম যে যে পয়েন্ট থেকে নিক্ষেপ করবে সেই পয়েন্টটা আবার কখন ফিরে আসবে। এই পয়েন্টে নিক্ষেপ করলো হচ্ছে এখান থেকে ও থেকে, সেম আবার এই পয়েন্টেই ফিরে আসছে কিন্তু এ তে, ঠিক আছে। তার মানে আমরা বলবো যে তার এখানে আনুভূমিক পাল্লা যেটা সেটা হচ্ছে ও থেকে এ পর্যন্ত, ঠিক আছে। আর যদি আমরা পরে বলি এটা কিন্তু আনুভূমিক পাল্লার চেয়েও বড় যে কোনো একটা সরণ হইতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা আনুভূমিক পাল্লা বলবো এখান থেকে, এই চিত্রের জন্য হচ্ছে এটা হবে। আবার এখানে দেখো যে পয়েন্ট থেকে নিক্ষেপ করলাম সেই পয়েন্টেই ফিরে আসছে, সো এটা হচ্ছে আনুভূমিক পাল্লার যে বেসিক ব্যাপারটা। আর আমরা গতকালকে একটা সূত্র পড়ে আসছি, সূত্রটা ছিল এমন টাইপের, মনে থাকার কথা, একদম লাস্ট আমরা ক্লাসটা যেটা দিয়ে শেষ করছিলাম, একটা যদি আমরা আনুভূমিক সরণ জানি সেই ক্ষেত্রে উলম্ব সরণ কিভাবে বের করতে হয় এই টাইপের একটা ফর্মুলা ছিল। তো এই ফর্মুলাটা হচ্ছে আমি যদি এখানে একটু লিখে রাখি সেটা হচ্ছে এমন টাইপের ছিল, y ইকুয়াল টু x tan আলফা ছিল মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এটা আমি শিখতে বলছিলাম, 2u স্কোয়ার cos স্কোয়ার আলফা। এই সূত্রটা মনে থাকার কথা, আশা করি এটা আমাদের কাজে লাগবে এখানে, ঠিক আছে। তো আমরা এখন যে জিনিসটা দেখলাম আনুভূমিক পাল্লা জিনিসটা অ্যাকচুয়ালি কি এই ব্যাপারটা আমরা জানলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আনুভূমিক পাল্লাকে আসলে কিভাবে প্রকাশ করে বা আনুভূমিক পাল্লার রাশিমালা সূত্র টুত্র এই জিনিসটা আমরা দেখব। ওকে, তো এটা আমি মুছে ফেলি, এটা আমাদের এখন লাগতেছে না। আচ্ছা, এই চিত্রটা তো দরকার ছিল। আচ্ছা, তো এই জিনিসটা খেয়াল করো একটু, আনুভূমিক পাল্লার আমরা যে জিনিসটা পড়বো এখন, আনুভূমিক পাল্লার যে সূত্রটা সেটা আমরা পড়ার চেষ্টা করব। আনুভূমিক পাল্লার রাশিমালা যাকে বলা যায়, আনুভূমিক পাল্লার রাশিমালা। আরেকটা জিনিস আমরা একটু রিক্যাপ করে নেই সাথে, আমরা একটা চিত্র এই যে মাত্র যেটা দেখে আসছিলাম এটাকে যদি একটু ড্র করি, আমরা এই পয়েন্ট থেকে হচ্ছে ইউ বেগে নিক্ষেপ করলাম আলফা কোণ করে, তাহলে তার গতিপথটা হবে ধরো এমন টাইপের একটা গতিপথ হইলো, সে এরকম কার্ভ করে গিয়ে পড়লো, তার আনুভূমিক পাল্লা হবে কতটুকু, দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, দ্যাট মিনস এতটুকু হবে তার আনুভূমিক পাল্লা, এই বরাবর আর কি, ঠিক আছে, এই বরাবর হচ্ছে তার আনুভূমিক পাল্লা, এতটুকু ডিস্টেন্স। এটা আমি এখানে নিচে দেখালাম। আবার অনেকে মনে করতে পারো যে এটা আমি বুঝি এই নিচের অংশটা বুঝেছি, না, এইখান থেকে এতটুকু পর্যন্ত ডিস্টেন্স এটা বোঝাচ্ছে আনুভূমিক পাল্লা। এখন আমাদের দরকার হচ্ছে আনুভূমিক পাল্লার রাশিমালা, এটার সাথে এটাকে আমরা কিভাবে রিলেট করতেছি একটু খেয়াল করো। এই সূত্রের আমাদের উপযোগিতাটা কোথায় ছিল, কোথায় আমাদেরকে এই সূত্রটা হেল্প করতো। এখানে আমরা যখন এক্স এর মান জানতাম, গতদিন আমি দেখাইছিলাম এরকম টাইপের একটা চিত্র ছিল। আচ্ছা, এই সাইডে দেখা যায় বোর্ডের পস হয়ে আছে কেন?
ইউ স্কয়ার cos স্কয়ার আলফা। ঠিক আছে, দেখা যাচ্ছে। গতদিন আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা এমন টাইপের একটা চিত্র ছিল, দেখো একটু মনে করার চেষ্টা করে দেখো। এই টাইপের একটা হচ্ছে আমাদের পথ ছিল, আমি এটা একটু ফার্স্ট রাখতেছি। আমরা এখান থেকে x এর মান যখন জানতাম তখন আমরা y এর মান ক্যালকুলেট করতে পারতাম এই ফর্মুলাটা দিয়ে। ঠিক আছে, মানে আনুভূমিক সরণ যখন জানতাম তখন আমরা উলম্ব সরণ এটা দিয়ে ক্যালকুলেট করতে পারতাম। এখন আমরা এই জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তোমাকে আমি যে আনুভূমিক সরণের যে ডেফিনিশনটা বললাম সেটা অনুযায়ী আমরা বুঝতেছি যে এই পয়েন্ট আর এই পয়েন্টে আনুভূমিক সরণ। ঠিক আছে, সরি আনুভূমিক সরণ, হ্যাঁ তার আনুভূমিক সরণ এতটুকু হচ্ছে। এখন তুমি একটা জিনিস দেখো, একটু চিন্তা করো, উলম্ব সরণ বলতে আমরা আসলে কোন জিনিসটাকে বুঝতেছিলাম? এই উলম্ব দিকে যতটুকু গেছে সেটাই না তার উলম্ব সরণ। হ্যাঁ, এখন তোমাকে আমি যদি বলি যে এই যে আমাদের যেখান থেকে আমি নিক্ষেপ করতেছি সেই জায়গায় উলম্ব সরণ কত, তুমি বলবো যে এখানে তো উলম্ব সরণ নাই, কারণ সেটা একদম ইনিশিয়ালি এখানে আছে। ঠিক আছে, একদম সে গ্রাউন্ডেই আছে। তার মানে আমরা যখন যদি এটাকে একটা গ্রাফের কথা চিন্তা করো, এটা কিন্তু 0 0 হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিনস y এর দিকে কোনো ভ্যালু নাই, এই পয়েন্টের কথা বলতেছি, একদম মূল বিন্দুতে তো থাকে না, আর এর তো তখন নিক্ষেপে করা হয় না, ও তো অলরেডি ভূমিতে। এরপরে সে যখন গিয়ে ওই পাশে পড়লো তখনও কিন্তু সে ভূমিতেই। ঠিক আছে, দ্যাট মিনস আমি শুরু করলাম সেটাও ভূমিতে, শেষ করলাম সেটাও কিন্তু ভূমিতে। দ্যাট মিনস আমি এই ব্যাপারটা বলতে পারি যে এখান থেকে এই পয়েন্টেও তার উলম্ব সরণ শূন্য, এই পয়েন্টেও তার উলম্ব সরণ শূন্য। এখন তোমার কাছে মনে হইতে পারে উলম্ব সরণ তাহলে কোথায় থাকবে? ধরতে পারো যে এই উলম্ব সরণ যে কোনো পয়েন্টে তুমি চিন্তা করতে পারো, ধরে নাও এই জায়গাটা একদম সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় কিন্তু উলম্ব সরণ সবচেয়ে বেশি থাকবে, আর বাকিগুলো তো আরো কমবে আরো কমবে আরো কমবে এরকম। ঠিক আছে, তো আমাদের এখন ওইটা নিয়ে কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে যে উলম্ব সরণটা কত। এই যে আমরা যে আনুভূমিক পাল্লাটা হিসাব করতেছি, সহজ কথায় আমরা এখানে x এর মান জানলে y এর মান জানতাম, এখন আমাদের x এর মানটা কিন্তু r, এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। x এর মানটা কত? r। উলম্ব সরণ কত? উলম্ব সরণ নাই, 0, উলম্ব দিকে যায় নাই, এটাও মাটিতে এটাও মাটিতে। তাহলে এই যে ফর্মুলাটা ছিল এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো y বলতে আমরা উলম্ব সরণ বুঝতেছিলাম, তাহলে আমরা এই জায়গাটাতে 0 বসাবো। 0 কেন বসাবো? আশা করি ক্লিয়ার। এই জিনিসটা আমাকে বলো যে 0 কেন বসাবো, এটা আমরা বুঝছি কিনা। জিরো কেন বসাইছি এই জিনিসটা বুঝছি কিনা? কারণ এটাও জিরোতে মাটিতে, এটাও জিরোতে। ঠিক আছে, দ্যাট মিন্স ওয়াই এর দিকে ওর কোনো ভ্যালু নাই, এই পয়েন্টেও নাই এই পয়েন্টেও নাই, আর আমরা আনুভূমিক পাল্লা হিসাব করতেছি এই কারণে এখানে কোনো ভ্যালু বসাই নাই। ওকে, হ্যাঁ আমি আরেকবার বলি, দেখো y এর ভ্যালুটা 0। গত লেকচারে হচ্ছে এই সূত্রটা কিভাবে, কেন, কোত্থেকে কিভাবে আসে এই জিনিসটা সবকিছু ডিটেইলসে বললাম। এখানে x বলতে বুঝাচ্ছি আমরা আনুভূমিক সরণ, y বলতে আমরা বুঝাচ্ছি উলম্ব সরণ। ঠিক আছে, সো এখানে দেখো উলম্ব সরণ মানে কি? উলম্ব মানে হচ্ছে উপরের দিকে কতটুকু গেছে। যেমন আমি এই চিত্রের ক্ষেত্রে বলতে পারি উলম্ব বরাবর এতটুকু গেছে, বা যদি এখানে বলতাম এতটুকু গেছে এতটুকু গেছে। বাট আমাদের এখন কনসার্নটা হচ্ছে এই দিকে, দেখো আনুভূমিক যে সরণটা, আনুভূমিক সরণ হয়েছে এতটুকু মানে আর, আর উলম্ব সরণ কত? এই পয়েন্টে তুমি যখন বলবা, তুমি ধরো একটা স্থানাঙ্কের কথা চিন্তা করো, তুমি স্থানাঙ্কে কি বলবা? এই পয়েন্টটাকে 0 0 বলবা, স্বাভাবিকভাবে তুমি y এর ভ্যালু কত বলবা? 0 বলবা। এই পয়েন্টটাও যদি তুমি বলো, আমি ধরে নিলাম 5 একক গেল, তাহলে তুমি কিন্তু এটাকে 5,0ই বলবা। তোমাকে আমি যদি বলি 5,0 প্লট করো, তুমি কিন্তু 5 ঘর গিয়ে বসাবা। তার মানে তুমি দেখো, আমি তোমাকে এটা বুঝাতে চাচ্ছি y অক্ষ বরাবর কোনো ভ্যালু নাই, y অক্ষ বরাবর কোনো ভ্যালু নাই, দ্যাট মিন্স উলম্ব সরণটা শূন্য এটা। তার মানে আমরা এখন y এর ভ্যালু 0 বসাইছি, আর x এর ভ্যালু কত বসাবো? x এর ভ্যালু বসাবো r, কারণ সে এই আনুভূমিক পাল্লাটা ক্রস করলো। তার মানে আমরা এখন x এর জায়গাটাতে r বসাচ্ছি। এখন বুঝছো কিনা জানাও। তারপর এখানে tan আলফা অ্যাজ ইউজুয়াল tan আলফাই থাকবে, কেন চেঞ্জ হবে না? কারণ আমরা তাকে আলফা কোণেই মারলাম। মাইনাস মাইনাস বসে যাবে gx স্কয়ার, দেখো x এর জায়গায় আমরা r বসাচ্ছিলাম, তাহলে এখানেও x এর জায়গায় r বসে যাবে। তাহলে এই জায়গাটাতে আমরা r বসাইলাম, আর এখানে স্কয়ার ছিল, স্কয়ারটা লিখে দিব, ডিভাইডেড বাই নিচে যা আছে তা থেকে যাবে 2u স্কয়ার cos স্কয়ার আলফা। আমাদের দরকার এখান থেকে আনুভূমিক পাল্লার রাশিমালা বের করা, দ্যাট মিন্স r সমান কত হবে এইটা বের করা। আমরা এতক্ষণ দেখে আসছি আনুভূমিক পাল্লাকে r দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে দেখো মাইনাস যুক্ত একটা টার্ম ছিল, এটাকে অপর পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস gr স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা, আর এই পাশে থাকবে কি r tan আলফা থাকবে। ডান। তো এখন কি করা যায়? দেখো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই rটাকে এই পাশে পাঠাই দিতে পারি। পাঠাইলে কি লাভ হবে? 2u স্কয়ার cos স্কয়ার আলফা।
আর এই যে আর ছিল গুণাকারে লবে ছিল, এটাকে অপর পাশে পাঠালে সে হরে চলে আসবে, এই আরটাকে পাঠাই দিছি। তাহলে আর কে থাকবে এই পাশে? tan আলফা থাকলো। তাহলে এটাকে আমরা কেন পাঠাইলাম? জাস্ট ক্যান্সেল করার জন্য। এখানে একটা আর ছিল, এখানে একটা আর স্কয়ার ছিল, কাটাকাটি করলে এখানে শুধু আর থাকবে। ঠিক আছে, আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে আর এর ভ্যালুটা বের করা। দেখো আর বাদে এখন বাকি সবগুলাকে অপর পাশে পাঠাই দিই। চলো এটাকে যদি আমরা পাঠাই দিই তাহলে কি থাকবে দেখো, শুধু আরটাকে রাখবো, আর বাকি এই পাশে কে ছিল? tan আলফা ছিল। এই tan আলফাকে ভেঙে আমরা আবার লিখতে পারি যে sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। কোনো সমস্যা নেই, কারণ আমরা ক্লাস 9-10 পড়ে আসছি ত্রিকোণমিতিতে tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। আর এই পুরোটা অপর পাশে চলে যাবে, পুরোটা বলতে জাস্ট এই ফ্র্যাকশনটা উল্টাই যাবে। 2u স্কয়ার cos স্কয়ার আলফা ছিল হরে, এটা চলে যাবে লবে, 2u স্কয়ার, এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন, cos স্কয়ার আলফা। আর এই যে উপরে লবে জি ছিল সেটা চলে আসবে হরে। ঠিক আছে, এটা আমরা পাঠিয়ে দিলাম, শেষ। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা আমাদের কিভাবে ক্যালকুলেশন করা যায় দেখো। এখান থেকে দেখো একটা কাজ করা যায়, এখান থেকে cos আলফা আর এখান থেকে cos স্কয়ার আলফা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু একটা cos আলফা থাকবে। আর এখান থেকে তাহলে কি হয়ে যায়, আমরা এখান থেকে এটাকে লিখতে পারি বা আর সমান, আমি একবার রিক্যাপ করে দিব পুরোটা। এখানে দেখো কি আছে, ইউ স্কয়ার আছে, ইউ স্কয়ারটাকে সামনে নিয়ে চলে আসলাম, ডিভাইডেড বাই জি আছে, ওকেও সামনে নিয়ে চলে আসলাম। এর সাথে আর কি কি আছে দেখি আমরা, একটা 2 আছে, 2 লিখে ফেললাম, একটা sin আলফা আছে, sin আলফা লিখে ফেললাম, একটা cos আলফা আছে, cos আলফা লিখে ফেলছি, কিছু এক্সট্রা লিখি নাই, দেখো যা যা ছিল তাই তাই লিখছি। sin আলফা ছিল sin আলফা লিখছি, 2 ছিল 2 লিখলাম, তারপর এখানে ইউ স্কয়ার ছিল ইউ স্কয়ার লিখলাম, cos আলফা ছিল cos আলফা লিখলাম, আর নিচে জি ছিল জি লিখলাম। এখন তুমি এটাকে একটু রিলেট করো ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7-এ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে, ঠিক আছে, একটা সূত্র ছিল 2 sin a cos a, সেম এটাই 2 sin a cos a, এখানে আমাদের আলফা আছে, ওইটা সূত্র কি ছিল? sin 2a ছিল। তাহলে আমরা এখন ওই জায়গায় জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দিব, তাহলেই চলে আসছে আর সমান ইউ স্কয়ার sin 2a, দ্যাট মিন্স sin 2 আলফা হয়ে যাবে ডিভাইডেড বাই জি। এটা কিভাবে আসছে এই জিনিসটা আমি সাইড নোটে লিখে দিচ্ছি, অনেকে হয়তো ভুলে যেতে পারো। sin 2 এর সূত্র, sin 2 এর সূত্র হচ্ছে কত? 2 sin a cos a, দ্যাটস ইট। তোমাকে কি মনে রাখতে হবে? তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে আনুভূমিক পাল্লার যে সূত্রটা, এটাই জাস্ট আনুভূমিক পাল্লাকে, দ্যাট মিন্স যদি বলে সূত্রটা কত, তাহলে আর সমান ইউ স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই জি। একটু কষ্ট করে লিখে নাও, নাহলে স্ক্রিনশট নিয়ে রাখো, 2 মিনিট পরে স্টার্ট করতেছি। এই ব্যাপারটা বুঝছি কিনা একটু জানাও। sin 2 আলফা। আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি। জাস্ট সূত্রটা কাজে লাগবে।
আচ্ছা ওকে, তো আমরা এখন যে টপিকটা পড়বো, আমাদের এখান থেকে আনুভূমিক পাল্লার ব্যাপারটা আমাদের জানা শেষ। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, মানে আনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ কতটুকু হইতে পারে এই ব্যাপারটা আমাদেরকে একটু দেখতে হবে। ওকে ওয়েট, আমাদের যে জিনিসটা দেখবো এখন আমরা সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, মানে এর মান সর্বোচ্চ কত আমরা হিসাব করতে পারি। তো এটার আমরা নাম দিয়ে দিই যে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লাকে আমরা প্রকাশ করতাম আর দিয়ে, বাট এখানে আমাদেরকে যেহেতু সর্বোচ্চ বলছে দ্যাট মিন্স আরেকটু এক্সট্রা ক্যালকুলেশন হবে। জাস্ট আমরা এটাকে বলবো হচ্ছে আর বলবো, ঠিক আছে, আনুভূমিক পাল্লা, বাট এটা যেহেতু সর্বোচ্চ দ্যাট মিন্স সর্বোচ্চকে ইংরেজিতে আমরা বলি ম্যাক্সিমাম। সো এটাকে ম্যাক্সিমামকে আমরা ইংরেজিতে বলবো সংক্ষেপে জাস্ট ম্যাক্স বললাম, এটা দ্বারা ম্যাক্সিমাম বোঝায়। আচ্ছা, আমরা আনুভূমিক পাল্লাটা কি পেয়ে আসছিলাম একটু আগেই দেখলাম, সেটা আমরা পাচ্ছিলাম যে আর সমান ইউ স্কোয়ার সাইন টু আলফা এমন ছিল, ডিভাইডেড বাই জি ছিল। খুব ভালো কথা। এখন দেখো এখানের মধ্যে আমাদের দরকার কি সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। ইউ আর জি যদি ফিক্সড হয়, আমাদের পুরো আনুভূমিক পাল্লাটা ডিপেন্ড করতেছে কোণের উপরে। এখন আমরা জানি যে সাইন থিটা, এটা আমরা খুব ইজিলি জানি, সাইন থিটার সর্বোচ্চ মান কত। থিটা মানে এখানে হচ্ছে 2 আলফা, সাইন থিটার সর্বোচ্চ মান কত, সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে হচ্ছে আলফার মানটা বের করাটা আমাদের পারপাস। সাইন অপর পাশে গেলে সাইন ইনভার্স হয়ে যাবে, দ্যাট মিন্স 2 আলফা সমান সাইন ইনভার্স 1, ডান। তো এখান থেকে সাইন ইনভার্স 1 এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? সাইন ইনভার্স 1 এর ভ্যালুটা খুব ইজি, জাস্ট ক্যালকুলেটরটা নিবা, এটা আশা করি পারার কথা, আমি এটা একটু বলে দিই। ক্যালকুলেটরটা নিবা, ক্যালকুলেটর নিয়ে হচ্ছে তোমার দরকার হচ্ছে সাইন ইনভার্স 1 এর ভ্যালুটা বের করা। তো এখানে দেখো সাইনের উপরে তোমার একটা হলুদ রঙের কালি দিয়ে সাইন ইনভার্স দেওয়া আছে, দ্যাট মিন্স শিফট দিয়ে দিতে হবে। ক্যালকুলেটরে যতগুলো হচ্ছে হলুদ রঙের বাটন আছে সবগুলো আমরা শিফট দিয়ে তুলবো, লাল রঙের গুলো হচ্ছে আলফা দিয়ে তুলবো। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শিফট দিয়ে সাইন দিব, দ্যাট মিন্স আমাদের ক্যালকুলেটর স্ক্রিনে সাইন ইনভার্স চলে আসবে। আমাদের দরকার কি সাইন ইনভার্স 1 এর ভ্যালুটা, জাস্ট ব্রেকেট দিয়ে হচ্ছে আমরা 1 দিয়ে দিব, আমাদের আনসার দিবে 90। দ্যাট মিন্স সাইন ইনভার্স 1 এর ভ্যালুটা হচ্ছে কিন্তু 90, যেটা চাইলে ক্যালকুলেটর দিয়ে ইজিলি বের করতে পারো। তাহলে সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে 90, আমরা বসাই দিলাম। আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে আলফার মানটা বের করা, ঠিক আছে। তো আমরা এখান থেকে আলফার মানটা যদি বের করি, আলফার মান হবে কত, 90/2, দ্যাট মিন্স এটা হয়ে যাবে 45। তাহলে আমরা এখান থেকে দেখতেছি কি, আমরা যে কাজটা করতে পারি, আলফার মান হচ্ছে 45, এটা আমাদের বসাইতে হবে। তাহলে আমরা যদি বসাই এখান থেকে ইউ স্কোয়ার সাইন 2 আলফা, দ্যাট মিন্স 2 আলফা মানে হচ্ছে 2 × 45। তো সাইন 2 × 45 মানে কিন্তু আবার সাইন 90, সাইন 90 এর ভ্যালু কিন্তু আবার 1, তাহলে এটা আমাদের হয়ে যাবে ইউ স্কোয়ার বাই জি। এটা ছিল আমাদের আর এর সূত্র, এখন আমরা এটা বের করতেছি, সেটা হচ্ছে আর ম্যাক্স, দ্যাট মিন্স লব্ধির সর্বোচ্চ মান। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু লব্ধির সর্বোচ্চ মানই হচ্ছে এত। তাইলে তুমি এই কাজটা করতে পারো ডিরেক্ট এখান থেকে সাইন 2 আলফার ভ্যালু, যেহেতু আমরা 1 বসালে সর্বোচ্চ পাচ্ছি, সো তুমি সাইন 2 আলফার ভ্যালু 1 বসালেও কিন্তু এটাই চলে আসবে। তো এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, সরি সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, গলা একটু বসে গেছে। ওকে, এটা হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। এটা আসলে আমাদেরকে কি প্রেজেন্ট করে? এটা আমাদেরকে প্রেজেন্ট করে যে আমরা সর্বোচ্চ আনুভূমিক পাল্লা কত কোণে মারলে পাবো। যেমন আমরা একটা ভ্যালু পাইলাম, সেটা হচ্ছে 45 ডিগ্রি। এটা আমাদের হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ডাটা। যেমন ধরো একটা ক্রিকেটার যখন সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাট চালাবে, ঠিক আছে, তখন কি হবে, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা হবে। সর্বোচ্চ আনুভূমিক পাল্লা মানে কি, সে সবচেয়ে বরাবর যেখান থেকে মারছে আনুভূমিক বরাবর সবচেয়ে বেশি দূরত্ব ক্রস করবে, দ্যাট মিন্স সবচেয়ে দূরের 6টা হবে সেটা, ঠিক আছে। তার মানে আলফার মান হচ্ছে কত, 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাট চালানো যথেষ্ট কষ্টকর আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত, আমাদের আর ম্যাক্স এর ভ্যালু, দ্যাট মিন্স সর্বোচ্চ আনুভূমিক পাল্লার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, দ্যাটস ইট, এতটুকু। তো এই ব্যাপারটা আশা করি সবাই বুঝছো, দেন আমাকে একটু জানাও যে এটা বুঝছি কিনা। দেন আমরা হচ্ছে এর পরের টার্মস যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে আমরা আনুভূমিক পাল্লা পড়লাম এবং আরেকটা টার্মস পড়েছিলাম যে সর্বোচ্চ উচ্চতা। ওই সর্বোচ্চ উচ্চতার আনুভূমিক পাল্লার মধ্যে একটা সম্পর্ক দেখবো। দেন আমাদের ফাইনালি থিওরিটিক্যাল যেসব পড়ালেখাগুলো এই চ্যাপ্টারে শেষ হয়ে যাবে। বুঝছো? কোনটা বুঝো নাই? আলফা 45 সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। জাস্ট আমরা এই যে আনুভূমিক পাল্লার সূত্রটা বের করছিলাম আর এই জায়গায় জাস্ট 1 বসাই দিছি, কারণ সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, আমাদের সর্বোচ্চ আনুভূমিক পাল্লা বের করতে হবে। এটা দেখারও দরকার নাই, তুমি চাইলে সাইন 2 আলফার মান ডাইরেক্ট 1 বসাও, 1 × ইউ স্কয়ার, তাহলে ইউ স্কয়ার বাই জি। ওকে, কে জানি বলছিল, নামটা তো খুঁজে পাচ্ছি না।
আচ্ছা, আয়েশা সিদ্দিকা বুঝছো কিনা জানো? ডান। আচ্ছা, তো এখন দেখো আমাদের কাজ হচ্ছে এই সর্বোচ্চ আনুভূমিক পাল্লার পর, এটা আমাদের আর এখন দরকার নেই, আমরা প্লাসের ওভারঅল যা যা পড়ছে একটা রিভিউ দিয়ে দিব। আর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা আর আনুভূমিক পাল্লার মধ্যে যে সম্পর্কটা সেটা আমরা ডিরাইভ করার ট্রাই করব। আর এটা ডিরাইভ করলে দেখবো আমরা একটা সুন্দর একটা ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনটা আমরা যখন ম্যাথে অ্যাপ্লাই করব অনেক ইজিলি আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো। আমাকে একটু কষ্ট করে জানাও যে আমরা সর্বোচ্চ উচ্চতার যে সূত্রটা পড়ে আসছিলাম গত ক্লাসে, সর্বোচ্চ উচ্চতার সূত্রটা কি ছিল? এটা আমাদের কাজে লাগবে এখন, সর্বোচ্চ উচ্চতার সূত্রটা। আর আরেকটা জিনিস আমাদের কাজে লাগবে, মাত্র আমরা যেটা পড়লাম আনুভূমিক পাল্লা, এই দুইটাকে রিলেট করে আমরা একটা সমীকরণ বানাবো। সো আমাকে একটু জানাও যে সর্বোচ্চ উচ্চতার সূত্রটা কি ছিল? সর্বোচ্চ উচ্চতার সূত্র h সমান সামথিং কিছু একটা ছিল। প্লাসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পড়ে আসছি, আজকে বলে 9টা বাজে হচ্ছে 1 মিনিট হচ্ছে ইয়া রাখবে, অন্ধকার রাখবে সুন্দর। সূত্রটা কি ছিল ওই ইয়ার সর্বোচ্চ উচ্চতার? ওখানে sin 2 আলফা থেকে এর মান, হ্যাঁ সূত্রে তো আগেই 2 আলফা ছিল। বুঝি নাই কোশ্চেনটা, একবার বলো একটু। আচ্ছা, আমরা যে জিনিসটা দেখবো এখন, প্লাসের সর্বোচ্চ উচ্চতা আর আনুভূমিক পাল্লার মধ্যে সম্পর্ক। প্লাসের সর্বোচ্চ উচ্চতা আর আনুভূমিক পাল্লার মধ্যে সম্পর্ক, এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্লাসের সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতার জন্য যে ফর্মুলাটা ছিল এটা আমরা জানি। সর্বোচ্চ উচ্চতার জন্য ফর্মুলাটা ছিল h সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, এমন টাইপের একটা ফর্মুলা ছিল। কিন্তু এটার সাথে সাথে যখন আমাদের ওই সূত্রটা লিখতে বলে আনুভূমিক পাল্লার, আমরা তখন এই দুইটা সূত্রের মধ্যে একটু গোলমাল বাধাই ফেলি। দেখো এটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, এমন টাইপের ফর্মুলা আমরা একটু আগে যেটা প্রুফ করেছিলাম। তাহলে আমরা নাম্বার 1 যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, এরপর আমরা যেটা পাচ্ছি ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এটা সর্বোচ্চ উচ্চতা বলতে কোনটা? এই যে সর্বোচ্চ উচ্চতাকে আমরা h দিয়ে প্রকাশ করি, আর আনুভূমিক পাল্লাকে হচ্ছে আমরা r দিয়ে প্রকাশ করতেছি। তাহলে দেখো আমরা h এর জন্য এই ফর্মুলাটা আমরা অলরেডি পড়ে আসছি, এটা আমাদের জন্য নতুন কিছু না। আর এটাও আমরা আজকের ক্লাসে দেখলাম, এটাও আমাদের জন্য নতুন কিছু না। এখন এই যে h আর r, এই যে h আর r, এদের মধ্যে কি সম্পর্ক এটা আমাদেরকে বুঝাইতে হবে। সো আমরা যে কাজটা করতে পারি, প্রথমে আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিতে পারি, দেন এটাকে হচ্ছে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিতে পারি। দেন আমরা যদি এই কাজটা করি যে 1 ডিভাইডেড বাই 2 এমন যদি কাজটা করি, তাহলে দেখো কি দাঁড়ায়। তো 1 এ আমাদের যেটা আছে সেটা হচ্ছে h ছিল, h ডিভাইডেড বাই r। দেন এখান থেকে যে জিনিসটা লেখা যায় সেটা হচ্ছে h সমান কত ছিল, দেখো তো h সমান ছিল আমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g ছিল, রাইট? এরপর আমাদের r এর ভ্যালুটা কত ছিল এটা বসাইতে হবে। এটা ছিল আমাদের কত, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। আচ্ছা, দেন আমরা যে কাজটা করতে পারি, দেখো এটা জাস্ট ভাগাকারে ছিল, এটাকে আমরা যদি গুণাকারে লিখতে চাইতাম তাহলে এমন হইতো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g ইনটু, এটা জাস্ট উল্টাই যাবে, জি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার সাইন 2 আলফা। এখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি। ধরো এখান থেকে হচ্ছে আমাদের ইউ স্কোয়ার চলে গেল, দেন জি, এখান থেকে জি চলে গেল। আমাদের এখান থেকে দেখো ওই যে আমরা একটু আগে যেটা অ্যাপ্লাই করে আসছিলাম সাইন 2 এর সূত্র আবার বের করতে হচ্ছে, অ্যাপ্লাই করতে হচ্ছে। তো আমরা সাইন 2 এর সূত্র কি পড়ে আসছি, দেখো তো সাইন 2 এর সূত্র ছিল কি 2 সাইন এ কজ এ, এমন একটা সূত্র ছিল 2 সাইন এ কজ এ। আচ্ছা, 2 সাইন এ কজ এ। এরপরে আমরা যদি এই জায়গাটাতে এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হয় দেখো তো, এটা আমাদের হয়ে যাবে কত, উপরে থাকলো সাইন স্কোয়ারে, এটা ওর মতো রেখে দিলাম। তারপর এখানে জি তো চলেই গেছে, আর এখানে নিচে আছে কত 2, আর সাইন 2 এর সূত্র কত, ওই যে 2 সাইন এ কজ এ,
দ্যাট মিনস এটা আমরা যদি অ্যাপ্লাই করি 2 sin a আলফা দ্যাট মিনস cos a দ্যাট মিনস হচ্ছে আলফা। তো এখান থেকে আমরা আবার দেখতেছি কি করা যায়, দেখো তো sin আলফা আর sin স্কয়ার আলফা কাটাকাটি করে শুধু একটা sin আলফা থাকবে, ঠিক আছে? এই কাজটা করা যায়। আর এই পাশে কিন্তু h/r ছিল, তো এটাকে আমাদের প্রমাণটা চলে আসছে। এখন আমরা যদি দেখি এখান থেকে বা এটাকে লিখে দিব যে h/r সমান কি লেখা যায় দেখো তো, উপরে লবে ছিল কত sin আলফা ছিল, তাহলে আমরা লবে sin আলফা রেখে দিলাম। sin আলফার পরে আমরা যে জিনিসটা লিখতে পারি নিচে 2 দুগুণা কত হয় 4 হয়, ইজি একটা ফর্মুলা, সো 4 লিখে দিব। আর এখান থেকে কত ছিল cos আলফা ছিল, এটাও রেখে দিব। আমাদের কাজটা কি h আর r এর মধ্যে একটা সম্পর্ক দেখানো। তাহলে এই জিনিসটা দেখো, আমরা যদি এটাকে লিখি, আমরা এটা জানি যে এই ফর্মুলাটা sin আলফা বাই cos আলফা, এটার রিপ্লেসমেন্টটা তো tan আলফা লেখা যায়, তাই না? আমরা পড়ে আসছি 19 থেকে sin থিটা বাই cos থিটা সমান tan থিটা, আর 4 টাকে অপর পাশে পাঠাই দিই, তাহলে এটা লবে চলে যাবে 4h ডিভাইডেড বাই r ইকুয়াল টু হচ্ছে tan আলফা। এটাই তো হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি এটাকে যদি একটু সুন্দর করে সাজায় লিখি যে tan আলফা সমান 4h ডিভাইডেড বাই r, এইটা হচ্ছে আমাদের মোটামুটি এখান থেকে যে ঘটনাটা, এটা হচ্ছে তাহলে কি সর্বোচ্চ উচ্চতা আর আনুভূমিক পাল্লার মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে এটা 4 × h ডিভাইডেড বাই r। এটা আমাদের সরাসরি ম্যাথে অনেক জায়গায় আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমরা এটা অ্যাপ্লাই করলে দেখবা যে ম্যাথটা আমাদের খুব ইজিলি মিলে যাবে এই বড় বড় সূত্রগুলো অ্যাপ্লাই করাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে h এর সূত্রটা জানতাম, r এর সূত্রটা জানতাম, জাস্ট h/r করলাম। এখানে যেটা ক্যালকুলেশন, এটার জন্য আমাদের একটা ত্রিকোণমিতিক সূত্র লাগতেছিল অবশ্য, sin 2 এর সূত্র 2 sin a cos a, সো দ্যাট মিন্স 2 sin আলফা cos আলফা, কিছুই না। নরমালি যে ক্যালকুলেশন এটা ক্লাস 6-7 থেকেই পারো, ছোটবেলা থেকে, এই আর কি। তো এখান থেকে আমরা প্লাসের সর্বোচ্চ উচ্চতা আর আনুভূমিক পাল্লার মধ্যে যে সম্পর্কটা সেটা আমরা জানলাম। ক্লিয়ার কিনা? চ্যাপ্টার অনেক আগেই শেষ, এখন হচ্ছে ম্যাথ পড়াবো। এখন আমি যদি ধরো, আচ্ছা তোমার কথা অনুযায়ী আমি ম্যাথ পড়াইলাম, তাহলে হচ্ছে যে এখন যারা লাইভে ক্লাস করতেছে বা এখন হচ্ছে বায়োলজি ক্লাস চলতেছে, সামহাউ বায়োলজি ক্লাসটা শেষ হলে আরো কিছু স্টুডেন্ট আসবে ক্লাসে, বা হয়তো আরো পরে এই ক্লাসটা হচ্ছে আরো অনেকে দেখবে, তো তারা বলবে যে ভাইয়া শুধু বোর্ডে লিখছে যে tan আলফা সমান 4h/r, কোথায় কি কোত্থেকে কিছুই বলে নাই, ঠিক আছে? আলটিমেটলি তখন হচ্ছে যে আমি ঝামেলায় পড়ে যাবো আরো। সো আমাকে পড়ানোর সময় চিন্তা করতে হবে যে এখানে এই গ্রুপে 12,000 স্টুডেন্ট আছে, 12,000 স্টুডেন্টের ক্যাচ করার ক্যাপাসিটি সেম না। হ্যাঁ, অনেকে ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, এটা আমি মানি, অবভিয়াসলি তাদের জন্য হয়তো বা একটু সামান্য বোরিং লাগবে, বাট একটা জিনিস দেখো, সবাই তো হচ্ছে যে সেম অ্যাবিলিটি দিয়ে বাসায় টিচার রেখে পড়তে পারে না, নাম্বার 1। আমি জানি হ্যাঁ অনেকে হয়তো বা এখানে ক্লাস করতেছে, বাসায় টিচার রেখে পড়তেছে 7,000, 10,000, 15,000 টাকা দিয়ে, বাট অনেকে হয়তো বা এই ক্লাসগুলোর উপরেই শুধু ডিপেন্ড করে আছে। তো তার ক্ষেত্রে যদি আমি এটা স্কিপ করে চলে যাই, তাহলে এটা মোটামুটি একটা অবিচার টাইপসের হয়ে যাবে আর কি, এমন টাইপস। তো এই জন্য আর কি একটু পড়াই দেওয়া সবগুলো জিনিস, যাতে অ্যাটলিস্ট শিখে যাইতে পারে, যে বলতে পারে আমি 10 মিনিট স্কুল থেকে কিছু একটা শিখছি। আচ্ছা, তো এখান থেকে দেখো আমাদের এটা গেল। এখন আমরা ওভারঅল প্লাসের যা যা পড়ে আসছি সবকিছু হচ্ছে একটা ওভারভিউ দিব। এটার পরে আমরা সরাসরি ম্যাথে চলে আসছি ম্যাথের ক্ষেত্রে। তো আমরা এখন যা পড়বো, একটা যা পড়ে আসছি অ্যাট এ গ্লান্স ওইটা দেখে নিব। এটা একটু কষ্ট করে নোট ডাউন করে নিও, তাহলে আমাদের ম্যাথগুলা করতে অনেক ফাস্ট আমরা করতে পারবো। তবে হ্যাঁ, অবভিয়াসলি কারো যে কোনো ফিডব্যাক থাকলে জানাইতেই পারো, সেটা অসুবিধা না। যেমন আমি ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা পড়েছিলাম ফার্স্ট পেপারে ক্র্যাশ কোর্সে, তো তোমাদের মধ্যে অনেকেই বলছিল যে হচ্ছে ভাইয়া আপনি একটু বোর্ডে পড়ান, বোর্ডে পড়ালে ভালো হবে। ওকে, এরপর হচ্ছে আমি যে বোর্ড কিনে আনলাম, বোর্ডে পড়াচ্ছি। আদারওয়াইজ স্লাইডেই সুইচ করতে পারতাম। আমাকে তো হচ্ছে মেজরিটির ব্যাপারটা মাথায় রাখতে হয়, তো এই আর কি। আচ্ছা, সমস্যা নেই। তোমাদের ধরো ম্যাথ করতে প্রয়োজন, দেন হচ্ছে আলফি আহমেদ লিখে সার্চ দিবা ফেসবুক, ইউটিউবে, যেখানেই পারো, ওইখানে এগুলার ম্যাথগুলো করাই রাখছি আমি, আজকেই করতে পারবো চাইলে। ওকে, তো এখান থেকে আমরা যদি দেখি একটু কি কি পড়বো এখন আমরা যেটা পড়বো এখন নতুন কিছুই পড়বো না, জাস্ট আমরা প্লাস রিলেটেড কি কি পড়ে আসছি এই জিনিসগুলো আমরা দেখবো।
প্রাস রিলেটেড সবকিছু অ্যাট এ গ্লান্স, প্রাসের সকল সূত্র তো শুকায় নেই। আচ্ছা, প্রাসের সকল সূত্র, প্রাসের সকল সূত্র আমরা কি কি পড়ে আসছি আমরা যদি একটু মনে করতে থাকি। নাম্বার 1 আমরা যেটা পড়ে আসছি, আমরা উপাংশ টুপাংশ রিলেটেড অনেক কিছু পড়ছি, এটা আমাদের বেসিক পড়া, বাট প্রাসের সূত্রের সাথে এটাকে রিলেট করার দরকার নেই। আমরা যে জিনিসটা দেখি নির্দিষ্ট উচ্চতায় আমরা ওই যে প্রাসের যে বেগের বিশ্লেষণ করে আসছিলাম, দ্যাট মিনস একটা নির্দিষ্ট উচ্চতায় প্রাসের যে বেগটা ছিল বা একটা নির্দিষ্ট উচ্চতায় বা একটা নির্দিষ্ট সময়ে, আমাদের হেডিংটা কি ছিল জানি, নির্দিষ্ট সময়ে বস্তু কণার অবস্থান ও বেগ, এই টাইপের একটা ফর্মুলা ছিল। ফর্মুলাটা ছিল এমন টাইপের, সেটা ছিল v ইকুয়াল টু রুট ওভার ইউ সাইন আলফা মাইনাস জিটি হোল স্কোয়ার, রুট ওভার ইউ সাইন আলফা মাইনাস জিটি হোল স্কোয়ার প্লাস ইউ কজ আলফা হোল স্কোয়ার। বিশাল ফর্মুলা। ভি সমান হচ্ছে রুট ওভার ইউ সাইন আলফা মাইনাস জিটি। এই ফর্মুলাটা হচ্ছে অনেক বইতে এটাকে সিম্পলিফাইড ভার্সন করে লিখছে, আরেকটা এটাও পড়তে পারো, সমস্যা নেই। এরপর আমাদের যে জিনিসটা এটার সাথে হচ্ছে দিকের একটা ফর্মুলা ছিল, দিকটা ছিল এমন টাইপের, আমরা থিটা দিয়ে প্রকাশ করতাম, ট্যান থিটা সমান হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি, এই জিনিসটাই বসে যাবে, আর ডিভাইডেড বাই ইউ কজ আলফা। জানো এটা হচ্ছে আমাদের একটা বেসিক লেভেলে পড়ালেখা ছিল, একটা নির্দিষ্ট সময় বস্তু কণার অবস্থান ও বেগ। এরপর নাম্বার 2 আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা জানা দরকার, আমরা পড়ে আসছিলাম সর্বাধিক উচ্চতা উঠতে সময়, পতনকাল, তারপর হচ্ছে বিচরণকাল, এবং তার সাথে আরেকটা ছিল আমাদের কি আনুভূমিক পাল্লা। তো আমরা যদি দেখি যে সর্বাধিক উচ্চতার যে সূত্রটা ছিল, সর্বাধিক উচ্চতার সূত্রটা আমরা পড়ে আসছি h সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, ঠিক আছে, এখানে 3টা 2 আছে। তারপর আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে সর্বাধিক উচ্চতা উঠতে যে সময়টা লাগে, t1 সমান হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। তারপর সেম ভাবে ওইখান থেকে নামতে যে সময়টা লাগে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। তারপরে আমাদের বিচরণ কালের একটা পড়া ছিল, বিচরণ কাল বলতে ওই উত্থান কাল যোগ পতন কাল, দ্যাট মিনস ইউ সাইন আলফা বাই জি প্লাস ইউ সাইন আলফা বাই জি, তাহলে এটা হয়ে যাবে 2 ইউ সাইন আলফা বাই জি। দুইটা ঘটনা মাঝখানে শেয়ার করে আমার কাছে মনে পড়লো এখন জিনিসটা, আমি এখান থেকে হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম, নাম্বার 1 প্রথমত আমি আমার একটা রিলেটিভকে জিজ্ঞেস করতেছি যে এখান থেকে ধরো x প্লাস x যোগ করলে কত, সে হচ্ছে বলতেছে যে কত বলছে, x স্কোয়ার বলছে, যেটার আনসার কিনা 2x হবে। তো তাকে আমি বুঝাইলাম যে ধরো একটা কলম যোগ একটা কলম, সে বলছে 2টা কলম, তাহলে আনসারটা হবে 2x। তো এরকম টাইপসের আমার 2টা ঘটনা ঘটছিল। আমি একটা ভাইয়ের কাছে হচ্ছে যে পড়তাম 9-10-এ, তো উনাকে হচ্ছে যে আমি পড়ানোর সময় উনি আমাকে জিজ্ঞেস করছে যে তরঙ্গ কাকে বলে। তো আমি তখনও তরঙ্গ সব টপিক সম্পর্কে পড়ি নাই, 9-এ পড়ি তখন। তো উনি আমাকে বলে দিচ্ছে যে এরকম টাইপের, যে তরঙ্গ হচ্ছে একটা ছেলে আমাদের পাশের বাসায় থাকে যে এইচএসসিতে ফিজিক্সে ফেল করছে। আসলে একটা ঘটনা যে উনার গ্রামের ওইখানে পাশে একটা ছেলে থাকতো, ছেলেটার নাম হচ্ছে তরঙ্গ, সে ফিজিক্সে ফেল করছে। লাকিলি আমাদের পরীক্ষাতে, এসএসসি পরীক্ষাতে যখন আমি পরীক্ষা দিতে গেছি, আমাদের একটা প্রশ্ন আসছে তরঙ্গ থেকে, যে তরঙ্গ কি, এসএসসি 2015-তে চিটাং বোর্ডে। তো আমার মাথায় এই জিনিসটাই আসতেছে যে তরঙ্গ হচ্ছে যে ওই যে ভাইয়া পড়াইছিল ওর পাশের বাসার একটা ছেলে, সে হচ্ছে ফিজিক্সে ফেল করছে। আমি 5-10 মিনিট ট্রাই করেও সেটা হচ্ছে যে মনে করতে পারি নাই যে আসলে তরঙ্গটা কি ছিল। এটা কেন বলতেছি বলবো, তরঙ্গটা কি ছিল এটা মনে করতে পারিনি, পরে অনেক কষ্টে শেষে লাস্টের পরীক্ষা শেষে আগে দিয়ে লিখছি। এরপর সেম ঘটনাটা আমার সাথে কিছুদিন আগেও ঘটছে, আমি সেমিস্টার ফাইনাল দিতে যাচ্ছি, তো একটা ইউটিউব টিউটোরিয়াল থেকে আমি পড়তেছিলাম এমন টাইপের, তো একটা টার্ম ছিল এমন টাইপের আরজেড, এটা পড়বা যদি কেউ সিএসসি নিয়ে পড়ো বা ট্রিপল নিয়ে পড়ো, রিটার্ন টু জিরো। তো ও আরজেড পড়ানোর সময় বলতেছে যে আরজেড এটা নাকি কখনো পরীক্ষাতে আসবে না, পরীক্ষার জন্য অনেক আনইম্পর্টেন্ট, মানে অন্যগুলো সম্পর্কে পড়তে বলছে, ম্যানচেস্টার ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার বলছে আরজেড এত গুরুত্ব দিয়ে পড়া লাগবে না, আরজেড পরীক্ষাতে আসবে না। তো আমি এটা শোনার সময় বলতেছি যে স্যার পরীক্ষাতে আরজেডই আগে দিবে। পরীক্ষাতে আমি গিয়ে দেখি যে প্রথম প্রশ্নটা আরজেড দিয়ে লিখতে বলছে। তো এটা দেখে আমার মাথায় যে জিনিসটা ঘুরতেছে, আরজেড তো পরীক্ষাতে আসবে না, ঠিক আছে, আমি যতই আরজেড সম্পর্কে মনে করতে যাচ্ছে আমার মাথায় এটা আসতেছে যে আরজেড তো পরীক্ষাতে আসবে না ওর কথাটা। সো এটা আমি বলতে যাচ্ছি এই কারণে, তোমরা যারা শর্টকাট শিখো,
শর্টকাটটা হচ্ছে সব জায়গায় অ্যাপ্লিকেবল কিনা এই জিনিসটা দেখবা। তারপরে হচ্ছে যারা বিভিন্ন টিপস ট্রিক্স দিয়ে মনে রাখো সেটা তোমার ভুলে যাওয়ার চান্স আছে কিনা এটা দেখবা। আমার লাইফে এরকম অনেকবার ঘটছে যে আমি হয়তো একটা মনে রাখা ট্রিক্স দিয়ে পড়ছি, গিয়ে আমার ওই শব্দটাই মনে পড়তেছে, ওইটা দিয়ে কি মনে রাখতে হবে ওইটা আর মনে নেই। মেডিকেল অ্যাডমিশন টেস্টের টাইমে এটা সবচেয়ে বেশি হয়েছে। আচ্ছা, T1 T2 আর হচ্ছে টি, এইটা সম্পর্কে আমরা পড়ে আসছিলাম। দেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা সম্পর্কে পড়ছিলাম। আনুভূমিক পাল্লার সূত্রটা দেখো, এটার সাথে কিন্তু রিলেটেড। ইউ স্কোয়ার এখানে ছিল সাইন স্কোয়ার আলফা, আর এখানে হবে সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, এখানে শুধু একটাই স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইউ কত আসছে আমাদের এখানে, আর এর যে ভ্যালুটা, আর সমান আসছে কত, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এরপর আমরা এটার সাথে হচ্ছে একটা রিলেট করে ফর্মুলা দেখছিলাম, tan আলফা সমান ছিল 4h ডিভাইডেড বাই আর, এরকম একটা সূত্র পড়ছিলাম। ঠিক আছে, এটা কি ছিল, আমাদের সর্বাধিক উচ্চতা আর আনুভূমিক পাল্লার মধ্যে যে সম্পর্কটা এটা। তাহলে আমরা এখান থেকে দুইটা ফর্মুলা জানলাম। এবার নাম্বার 3 আমাদের যে জিনিসটা ছিল এইটা আমরা যদি একটু দেখি, ওই যে আনুভূমিক সরণ যদি জানি তাহলে উলম্ব সরণ জানবো। y সমান x tan আলফা মাইনাস gx স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এমন টাইপের একটা ফর্মুলা ছিল। আরেকটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা বেসিক্যালি হচ্ছে, ওই ফর্মুলাটার অনেক ইউজেস আছে এবং আমরা যে ম্যাথগুলো করবো টাইপ 1-এ অনেকগুলো ম্যাথ করব, আর আমাদের বইতে এটা একটা ম্যাথ হিসেবে আছে। তো ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, দেন আমরা যখন ম্যাথের দিকে যাব ওই ম্যাথটাই আগে করব। ঠিক আছে, এখন আপাতত জাস্ট একটু ফর্মুলাটা দেখে নাও, এরপর আমরা ম্যাথ করব, এখনই পড়বো এটা। তো আমাদের ফর্মুলাটা ছিল এমন, এই সূত্রটাই হচ্ছে আমরা আনুভূমিক পাল্লার সাথে রিলেট করে আরেকভাবে লিখতে পারি, x tan আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। এখন আমাদের কাজ হবে এই সূত্রটা কিভাবে হয়েছে এই জিনিসটা দেখা। এটা অ্যাকচুয়ালি একটা ম্যাথ, সূত্র না, এটা হচ্ছে একটা ম্যাথ, বাট এইটা কাজে লাগে, আমরা ম্যাথগুলো অনেক ইজিলি করে ফেলতে পারি, এইটার চেয়ে অনেক ইজিলি করতে পারি। তুমি চেহারা দেখলেই দেখবা এটা চেহারাটা দেখতে একটু ভেজাল ভেজাল লাগে, আবার এটা দেখতে একটু ইজি লাগে। ঠিক আছে, এটা একটা ম্যাথ বেসিক্যালি, এটা আমরা করবো, এখনই করবো। ঠিক আছে, আবার বললেও না যে আমি মুখস্থ করতে বলছি। আমরা এইগুলো অলরেডি দেখে আসছি। নাম্বার 1 একটা নির্দিষ্ট সময়ে বস্তুকণার অবস্থান ও বেগ। নাম্বার 2 এখান থেকে হচ্ছে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, সময়, উঠতে সময়, নামতে সময়, বিচরণকাল, আনুভূমিক পাল্লা। তারপর এখান থেকে হচ্ছে আনুভূমিক পাল্লা আর হচ্ছে সর্বাধিক উচ্চতার মধ্যে যে সম্পর্ক, ডান। এরপর আমরা দেখছিলাম যে আনুভূমিক সরণ যদি জানা থাকে তাহলে উলম্ব সরণ আমরা কিভাবে বের করতে পারবো সেটা, আর এটাকে আমরা আনুভূমিক পাল্লার সাথে রিলেট করে একটা ম্যাথ দেখবো, ওই ম্যাথটাই হচ্ছে বেসিক্যালি এটা। আর এটা অনেকবার বোর্ডে আসছে, y = x tan আলফা ইনটু 1 মাইনাস x বাই প্রুফ করতে। ওকে, তো সবগুলো আমরা ক্লিয়ার কিনা? আমাদের মোটামুটি প্লাসের ম্যাথগুলো করার জন্য এই ফর্মুলাগুলাই প্রয়োজন হবে। আমরা এখন হচ্ছে ম্যাথের দিকে চলে যাব সরাসরি। আটটায় ফিজিক্স ক্লাস হওয়ার কথা ছিল, সমস্যা নাই ভাইয়া। বিধান ভাই ওই দিন আমাকে একদিন ক্লাস টাইমে বলতেছিল যে মানে আমি চিটাং ইউনিভার্সিটিতে থাকি, এখানে কোনো শব্দ হয় না। 3-4টা পোকা, মানে ঝিঝি পোকা টাইপসের, মানে একদম সকাল থেকে শুরু করে ননস্টপ ডাকতে থাকে। গতকালকে ক্লাসের টাইমে ডাকতেছিল, এখন দেখি যে সারাক্ষণই চারপাশে পোকা ডাকতেছে, এমন অবস্থা। আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করবো, আমরা সরাসরি ম্যাথের দিকে চলে যাব। তোমাদের নোটগুলো পেয়ে যাওয়ার কথা এই চ্যাপ্টারের ওভারঅল সবগুলো। আমরা এখন হচ্ছে ম্যাথের দিকে চলে যাই, ম্যাথ সলভ শুরু। আমাদের এইখানে টোটাল অনেকগুলো ম্যাথ আছে, আমরা করব হচ্ছে আমাদের 18টা ম্যাথের দিকে ফোকাস দিতে হবে। আর আমি নোটের মধ্যে হচ্ছে অনেকগুলো ম্যাথ সলভ করে দিছি, কিছু দেই নাই যেগুলো, ওগুলো হচ্ছে বোর্ডে আসছে এমন ম্যাথগুলো, বোর্ডে আসছে ওই ম্যাথগুলো দিই নাই কেন, বোর্ডে বলতে হচ্ছে সৃজনশীল আসছে আর কি। তো আমি চাচ্ছি যে আমার যে ম্যাথগুলো আছে এগুলোকে কাজে লাগে তুমি বোর্ডের গুলো সলভ করতে পারতেছো কিনা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল। তাও যদি প্রবলেম থাকে তো জানাবা মেসেঞ্জার গ্রুপে বা মেসেঞ্জারে, সলভ পেয়ে যাবা ইজিলি। এখন আমরা টাইপ 1 এর ম্যাথগুলো শুরু করব। টাইপ 1 দেখো, আমাদেরকে এই প্রমাণটা করতে বলছে যে লাস্টে যেটা আমরা দেখতেছিলাম। আচ্ছা, টাইপ 1 এর আমরা প্রথমে কোশ্চেনটা লিখে ফেলি। শুকাইছো, ডান। এই মার্কারটা সেদিন কিনলাম, কালি কোথায় গেল? টাইপ 1 এর 1 নাম্বার যে ম্যাথটা।
আচ্ছা, তো এটা ছিল এমন আমাদের প্রমাণ করো যে, ওই যে ওইটাই আর কি একটা প্রমাণের মতো দেখতেছিল যে প্রমাণ করো যে, এই টাইপসের একটা প্রমাণ। কিন্তু লেখা যাবে না এখানে। আচ্ছা, প্রমাণ করো যে, প্রমাণটা কি ছিল? বায়ুহীন অবস্থায় আনুভূমিকের সাথে বায়ুহীন অবস্থায় আনুভূমিকের সাথে একটা কোণ ছিল না, আনুভূমিকের সাথে আলফা কোণে শূন্যে নিক্ষিপ্ত প্রক্ষেপকের, আলফা কোণে শূন্যে নিক্ষিপ্ত প্রক্ষেপকের শূন্যে নিক্ষিপ্ত প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা আর হলে আনুভূমিক পাল্লা আর হলে, এটাতেই লিখে ফেলছি একবার, এর গতিপথের সমীকরণ। গতিপথের সমীকরণ এটা আমাদেরকে প্রুফ করতে হবে। দেখো, গতিপথের সমীকরণ এটা হচ্ছে ওইটাই আর কি, y = x tan আলফা। এটা প্রায় সব বইতেই পাওয়া, এটা হচ্ছে একটা ম্যাথ হিসেবেই আছে, বইতে প্রুফ হিসেবে নাই, বাট এটা আমাদের সূত্র হিসেবে ইউজ করলে আমরা ম্যাথগুলোকে অনেক ইজিলি করে ফেলতে পারি। আচ্ছা, এটার চিত্রটা আসলে আর এখন বোঝানোর কিছু নেই, চিত্রটা অলরেডি যদি গত দিনের ক্লাসটা করে আসো, আজকের ক্লাসটা করে আসো, চিত্রটা অলরেডি তোমার মাথায় সেট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, বায়ুহীন অবস্থা আনুভূমিকের সাথে আলফা কোণে শূন্যে নিক্ষিপ্ত প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা যদি আর হয়, মানে এখান থেকে নিক্ষেপ করলাম, এই বরাবর আসলো, দ্যাট মিনস আনুভূমিক পাল্লা যদি আর হয়, এর গতিপথের সমীকরণটা বের করতে হবে। আচ্ছা, আমাদের প্রথমে দরকার যে আনুভূমিক পাল্লা, যেটা আমরা জানতাম যেটা, সেটাকে লিখি। আমরা জানতাম যেটা, সেটা ছিল r সমান u² sin 2 আলফা ডিভাইডেড বাই g, এটা তো আমরা জানি। এখান থেকে এটা তো আমাদের আনুভূমিক পাল্লার যে সূত্রটা, আজকে মনে হয় এটা 3-4 বার লেখা হয়েছে। আমাদের এখান থেকে দেখো sin 2 আলফার যে পার্টটা ছিল, এটাকে আমরা যদি একটা লাইন বাড়াই তাহলে কি হবে দেখো তো, এটা হয়ে যাবে আমাদের u²। এখানে আমাদের ওই যে ত্রিকোণমিতির ওই সূত্রটা আর কি, কঠিন কিছু না তো। আমাদের ত্রিকোণমিতির সূত্রটা কি ছিল? sin 2 এর সূত্র। sin 2 এর সূত্র কি ছিল? 2 sin a cos a, 2 sin a cos a। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 2 sin আলফা cos আলফা লিখে ফেলবো, ডান। ডিভাইডেড বাই হচ্ছে কত হয়ে যাবে? জি হয়ে যাবে। এটা আমরা জানতাম আনুভূমিক পাল্লা সম্পর্কে। আর আমরা একটা সূত্র পড়ে আসছি, ওই যে আনুভূমিক সরণ যদি জানতাম তাহলে উলম্ব সরণ কিভাবে বের করতে হয় আমরা এটা জানি। সো আমরা লিখে ফেলবো যে আমরা জানি। এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, আই নো একটু হচ্ছে কষ্ট হবে, বাট পারবা। দেখো কিভাবে মনে রাখবা, আমরা জানি এখান থেকে হচ্ছে আমাদের y বের করতে হবে, আর এই পাশে ছিল আমাদের x tan আলফা মাইনাস gx² ছিল। দেখো এখানে x ছিল, এখানে x² ছিল, ডিভাইডেড বাই 2 u² cos² আলফা। এখানে ছিল হচ্ছে তোমার tan থিটা মানে জানি আমরা sin থিটা বাই cos থিটা সবসময় নিচে থাকে, সো এটাকে cos মনে রাখবা। এখানে তোমার স্কয়ার ছিল, এখানে স্কয়ার, এখানে স্কয়ার, দ্যাট মিন্স তোমার এই পোরশনটা পুরোটা x u cos আলফা তিনটার সাথে স্কয়ার, আর এখানে g/2 বা হাফ g। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের এইটা আমরা পড়ে আসছি, এটা আমরা জানি, এটা আমাদের নতুন কিছু না। তো আমাদের এখন যে জিনিসটা এখানে আমাদের প্লট করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে জাস্ট একটু সাজাবো। দেখো x tan আলফা এটা আমরা রেখে দিলাম, মাইনাস, এটা একটু বোঝার চেষ্টা করো। এই জায়গাটাতে হচ্ছে অনেকের প্রবলেম হয়, দেখো এইটা আমি জাস্ট লিখতেছি, এটা দিকে একটু খেয়াল করো। x² ছিল, আমরা এই x²টাকে রেখে দিলাম। x² রেখে দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি, দেখো এখান থেকে আমাদের g ছিল একটা, এই gটাই আমরা লিখবো, কিন্তু জাস্ট একটা ফরম্যাটে লিখবো। কেন এরকম করতেছি সেটা দেখবা 1 মিনিটের মধ্যেই। এটাকে আমরা এইভাবে g লিখতে পারি, কেন লিখতে পারি? কারণ এটা কি ছিল আমাদের gx² ছিল, আমরা কিন্তু এখানে gx² এ লিখছি, জাস্ট এটাকে 1/1/g করছি। ঠিক আছে, 1/1/g মানে কিন্তু g, তার মানে এখানে আমাদের gx² ছিল, এখানেও আমাদের gx² আছে, এটা নিয়ে কোনো সমস্যা না। তারপরে এখানে আমাদের 2u² cos² আলফা ছিল, এটাও আমরা লিখবো।
এখানে আমাদের ইউ স্কয়ার ছিল, দেখো ইউ স্কয়ার ছিল, ইউ স্কয়ার রেখে দিলাম, ইনটু 2 ছিল, 2 ও রেখে দিলাম, cos স্কয়ার আলফা ছিল। এই cos স্কয়ার আলফাটাকে জাস্ট আমরা একটু ভেঙে লিখতেছি। cos স্কয়ার আলফাকে ভেঙে আমরা এরকম লিখতে পারি যে cos আলফা ইনটু cos আলফা লিখতে পারি। কোনো সমস্যা আছে? নাই। তার মানে তুমি দেখো তো এইখানে যা ছিল এই অংশটা, জাস্ট এই অংশটার দিকে খেয়াল করো, এই অংশে যা ছিল মাইনাস চিহ্ন তো এই সাইডে, আর এই অংশে যা আছে একদম সিমিলার না? হ্যাঁ সিমিলার। কিন্তু আমরা এরকম করে কেন লিখছি? দরকার আছে। এক্স স্কোয়ার ছিল, আবার বলি এক্স স্কোয়ার আছে, জি ছিল 1/1/g মানে কিন্তু জি এটা আমাদের আছে, 2 ছিল 2 আছে, ইউ স্কোয়ার ছিল ইউ স্কোয়ার আছে, cos স্কোয়ার আলফা ছিল cos আলফা ইনটু cos আলফা, দ্যাট মিন্স cos স্কোয়ার আলফা আছে। আমাদের এটার সাথে দেখো তো মিলে যাচ্ছে না? ইউ স্কোয়ার, এই যে ইউ স্কোয়ার, এটা কিন্তু আর সমান এত, তারপর 2 ছিল 2 ছিল, তারপর এখানে একটা ডিভাইডেড বাই জি ছিল, এখানেও কিন্তু ডিভাইডেড বাই জি আছে, এখানে একটা cos আলফা ছিল, এখানেও একটা cos আলফা আছে। তাহলে তুমি দেখতেছো যে এখানে একটা জিনিস মিসিং। কে মিসিং? এখান থেকে হচ্ছে শুধু সাইন আলফাটা মিসিং। আমরা যদি সাইন আলফা নিয়ে আসতে পারি, এখানে আরেকটা লাইন আমরা এখানে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আর সমানই কিন্তু এটা ছিল। আমি যদি সাইন আলফাটা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমি এটা রিপ্লেসমেন্টটা আর লিখতে পারবো। তো আমি এখানে কাজ করব কি, সাইন আলফাটাকে নিয়ে আসবো বললেই তো আমি নিয়ে আসতে পারি না, এটাকে তো ব্যালেন্স করতে হবে। আবার আমি লবেও সাইন আলফা নিয়ে আসবো, তাহলে কি হবে? সাইন আলফা কাটাকাটি গিয়ে আবার আগেরটাই থাকবে। বাট এটাতে আমার সুবিধাটা কি হলো, ইউ স্কোয়ার 2 সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই জি, ইউ স্কোয়ার 2 সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই জি, এটার সমান আমি আর লিখতে পারবো। এই পুরা হরে যা আছে এটা রিপ্লেসমেন্টে লিখে ফেলি, তাহলে এটা হয়ে যাবে কত, x tan আলফা মাইনাস এক্স স্কোয়ার, এই যে পুরো অংশটা এটার রিপ্লেসমেন্টে আমি আর লিখতে পারবো, লিখে ফেলছি। আর এখানে আমাদের যেটা ছিল সাইন আলফা বাই কজ আলফা, এটাকে বলা যায় ট্যান আলফা। এখন আমি এখান থেকে এক্স ট্যান আলফা, এই টার্মে দেখো এটা একটা টার্ম এটা একটা টার্ম, এই টার্মে কিন্তু এক্স ট্যান আলফা কমন নিতে পারি দুইটা থেকেই, এখান থেকেও পারি এখান থেকেও পারি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এক্স ট্যান আলফা কমন নিয়ে নিচ্ছি। এক্স ট্যান আলফা যদি কমন নিয়ে নিই, প্রমাণের দিকে একটু তাকাই, আমাদের এখানে এক্স ট্যান আলফাটা এভাবে কমন হিসেবে নিচ্ছি। দেন এই জায়গায় আর কে থাকবে? এটার রিপ্লেসমেন্টে কিছুই থাকবে না, থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সটা এক্স তো কমন নিয়ে নিছি, আর থাকবে কে? আরেকটা এক্স থাকবে, শুধু এক্স বাই আর, আর ট্যান আলফা তো আগেই কমন নিয়ে ফেলছি, এটাই। আর এখানে প্রত্যেকটা লাইনে ওয়াই ছিল বা ওয়াই সমান এত, লিখবো যে প্রুফড, শেষ। এইটা আমাদের একটা ম্যাথ, এবং এটা সূত্রতেও অনেক বেশি, সূত্র হিসেবে অনেক বেশি হেল্প করবে। তাহলে আমরা এখান থেকে প্রুফ করলাম কি, একটা বায়ুহীন অবস্থায় আনুভূমিকের সাথে আলফা কোণে শূন্যের নিক্ষিপ্ত প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা যদি আর হয়, তাহলে এর গতিপথের সমীকরণ হবে y সমান x tan আলফা ইনটু 1 মাইনাস x বাই r। সো এটা একটু লিখে রাখতে পারো বা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নিচে sin 2 আলফা লেখা যায় না? হ্যাঁ লিখতে পারো, আবার একই কথাই তো। এটার পরিবর্তে যদি তুমি sin 2 আলফা লিখো, sin 2 আলফা সমান আমরা আর বলতে পারি। এটা জাস্ট এক লাইন ভেঙে নিছি যাতে আমাদের এটা আরো তাড়াতাড়ি মিলে যায় আর কি। লিখতে পারো, ওইভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা না। sin 2 আলফা লিখবা, জাস্ট ওইটাকে হচ্ছে লিখবা। আচ্ছা ওকে, বুঝছো। তাহলে আমাদের 1 নম্বর ম্যাথ গেল, আমাদের এরপর হচ্ছে ম্যাথের দিকে যাওয়া দরকার। আচ্ছা ভাবছিলাম আরেকটা ম্যাথ করাবো নাকি আজকে এখানে রেখে দিব। আচ্ছা আমরা তাহলে আজকে কি কি পড়লাম? আমরা আজকে হচ্ছে আনুভূমিক পাল্লাটা দেখলাম, এই পর্যন্ত পড়ে ফেলা সবগুলো। তাহলে আমাদের নেক্সট ক্লাস থেকে হচ্ছে ম্যাথগুলো আরো সুপার ফাস্টে আমরা টানতে পারবো। আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে টোটাল বেসিক্যালি 2টা টাইপের আমরা ম্যাথ করব, 2টা টাইপ। তোমাদের নোটটা পেয়ে যাওয়ার কথা ওয়েব অ্যাপের মধ্যে। আমাদের এই পর্যন্ত ধরতে পারো, এটাও ধরতে পারো থিওরির মধ্যে ইনক্লুডেড, যদিও এটা একটা ম্যাথ, টাইপ 1 এর 1 নাম্বারই ম্যাথটা। তো এইগুলো এই পর্যন্ত যা যা পড়ছি ওভারঅল গতকালকের লেকচার আর আজকের লেকচারটা একটু রিভাইজ করে রাখিও পুরোটা। আর যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে নক দিতে পারো, বা হচ্ছে মেসেঞ্জার গ্রুপেও নক দিতে পারো, ঠিক আছে? তো এই জিনিসটা গেল আমাদের। তো আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে নাম্বার 1 আনুভূমিক পাল্লাটা পড়লাম, নাম্বার 2 হচ্ছে ওদের যে রিলেশনটা পড়লাম, তারপর নাম্বার 3 আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ওভারঅল এই যে আমরা প্লাসের যতগুলো সূত্র পড়ে আসি সবগুলো একটা গ্লান্স দেখলাম। নাম্বার 4 এ আমরা হচ্ছে টাইপ 1 এর একটা ম্যাথ করলাম, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা আজকের। তো আজকে আর টাইমটা আগাচ্ছি না, আজকে মোটামুটি থিওরিটিক্যাল অনেক কথাবার্তা বলা হয়েছে, ম্যাথ করালে আরো কয়েকটা করানো যেত। সো আজকে এখানেই রাখি, নাকি আরো পড়বা? আচ্ছা, সো আজকে এখানে এন্ড দিচ্ছি। নেক্সট লেকচারে আমরা হচ্ছে এই টাইপের আরো যতগুলো ম্যাথ আছে, এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ আছে আমাদের অ্যাকচুয়ালি, ওগুলো হচ্ছে আমরা কমপ্লিট করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।